এই পৃথিবীতে সব স্বামীরা তাদের বউদের কথা শুনে, তুমি ছাড়। হ্যাঁ, তুমি যদি আজ আমার কথা শুনতে, তাহলে তুমি অনেক উন্নতি করতে পারবে। যেমন বইয়ের কথা শুনে তোমার এই ভাষাটা উন্নতি করে ফেলেছে। আমি ভাষা অনেক বেশি এগিয়ে যাচ্ছি। অন্ধকার পাপ কালো পৃথিবীতে ভাসবে। আমি সামনে বেড়াচ্ছি। তাই তুমি আর আমার সঙ্গে হিন্দি সিনেমা দেখতে যাবে? অন্ধকার পৃথিবী বলি করে সন্ধান জানতে। কারণ বেশিরভাগ হিন্দি সিনেমাতে দেখানো হয় আর চুরি চিন্তায় ভাঙ্গাবাজি অভিনব কৌশল। ঠিক বলেছে। এখন অনেক কথা বলা শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন তখন আমার সঙ্গে তোমাকে অন্ধকার জানতে হবে। তাই তুমি আজ আমার সঙ্গে তোরা দুজনে যদি ওই ভাস্করের বাড়িতে যেতি তাহলে কি হতো দাদু? কি হতো? তোমার চিত্রখানা দুঃস্বপ্ন কানায় কানে পূর্ণ হতো, তাই না? তাদের সুখের সংসারে দুঃখের ছায়া কি না ফেললে নয়? সুখী নয় রে সফর, ভাস্কর মোটেই সুখী নয়। সুখী নয়? সুখী নয়? না গো, তোমার বৌদি নাকি একটা পাগল। পাগল? আরে সফর, আমি নিজের চোখে ওই ভাস্করের বাড়িতে গিয়ে দেখে এসেছি। ওই পাগলি বউটা ভাস্করের চামার কলার ধরে দাদু এগুলো সত্যি? হ্যাঁ সফল, সত্যি। ভাস্করদা? হ্যাঁ, তোর দাদু সেদিন আমাদের বাড়িতে গিয়ে কতটুকু আর দেখে এসেছে। তোর বৌদি যে কতখানি পাগল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। দাদা, আপনি কি দিদির চিকিৎসা করেন না? হ্যাঁ করাই তো। আমার মায়ের জন্য আর তোমার জায়ের জন্য দিন রাত ডাক্তার বাড়িতে লেগেই আছে, কিন্তু রোগটা তো কমা দূরের কথা, দিন দিন বেড়েই চলেছে। জানো কাল রাত্রে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে। সঙ্গীতা আমার ভাই আমাকে খুন করবে বলে একেবারে গলা টিপে ধরেছে। ঈশ্বর, ওরা যদি আমাদের বাড়িতে যায় আর আসল ব্যাপারটা জানতে পারে, তাহলে আমাকে চরম বিপদের সম্মুখীন হতে হবে। তাই আমি এই মিথ্যে কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার অপরাধ নিও না দয়াময়। আচ্ছা দাদা, তুমি বিয়ের আগে জানতে পারো না যে বৌদি পাগল? জানতে পারলে কি আর আমি বিয়ে করতাম ভাই? শুনেছি দিদি খুব বড় লোকের মেয়ে, অনেক টাকা গয়না অনেক কিছুই নিয়ে এসেছে। সেই লোভে পড়েই তো আমার এই অবস্থা। যদি কি তাই দেখো, দুজনের বয়সে এত তফাৎ। এই বলছে তুমি, এই বলছে আমি। দাদু দাদু এক কাজ করুন, হ্যাঁ, এই 500 টাকা রাখুন। 500 হ্যাঁ 500 টাকা রাখুন। বৌমা, স্বপন এই মাঝে মাঝে এসে না আমি টাকা দিয়ে যাব, কারণ তোমরা আমাদের বাড়িতে গেলে জানো বৌমা, সঙ্গীতার পাগলামিটা আবার বাড়াবাড়ি জায়গায় যেতে পারে। বলা যায় না, কামড়া কামড়ি করে একেবারে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে বসতে পারে। দাদু, ওই দাদু মিষ্টি খাবেন? বৌমা চলি, হ্যাঁ স্বপন আসি, আবার টাকা দিয়ে যাও। হ্যাঁ। কি বুঝলে? টাকা দিচ্ছিল বাবা। এই তো দাদু, তুমি বা কি বুঝলে? তোমাদের হাসির শব্দে আমার কানে তালা লেগে গেল। মানুষের অসাধারণ সুযোগ নিয়ে তুমি কতই ব্যঙ্গনাই করতে পারো দাদু, কিন্তু কিন্তু এসব কোনো লাভ হবে না। ভাস্করদাকে ছোট করে তোমরা বড় হতে চেও না। ভাস্করদা মানুষ, তোমরা তোমরা যদি মানুষের বড় হতে চাও, তাহলে তাদের সঙ্গে আমার মতো অন্ধকারে স্বামীর বড়
কুকুর। একবার যখন দেবে গেছে তখন ওই ভাস্কর কাগজের মতো খাবি খাবে খাবি। আসল কি ব্যাপারটা বলো তো দাদু। ব্যাপারটা জানতে হলে তুমি ওদের বাড়িতে যাও। হ্যাঁ, আমি কালই ওদের বাড়ি যাবো। একবার ওদের বাড়িতে গেলে আবার টাকা নিয়ে আসবে ওই ভাস্কর। আপনাদের বাড়িতে ভাস্করদা এসেছে? এসেছিল কিছুক্ষণ আগে, ওই পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। এত চেষ্টা করে আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। কি ব্যাপার বলো তো। আর বলবেন না, আমি বেশ কয়েকদিন ধরে ভাস্করদাকে খুঁজছিলাম, কিন্তু কিছুতেই সন্ধান পাচ্ছিলাম না। আগে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ি ছেড়ে দিয়ে এ ভাড়াতে উঠে এসেছে। নতুন এসেছেন তো তাই সঠিক ঠিকানাটা বলতে পারছি না। আজ হঠাৎ হঠাৎ দূর থেকে দেখতে পেলাম উনি এই বাড়িতে ঢুকলেন। কিন্তু ব্যাড লাক, আমি আসার আগে উনি পেছনের দরজা দিয়ে চলে গেছেন। আচ্ছা ভাস্করদা কোথায় গেছেন বলতে পারবেন? এই, তুমি কে মশাই? আমি ওনার সম্বন্ধী, মানে উনি আমার জামাই বাবু। মানে মানে বুঝতে পারবে না দাদু, উনি সঙ্গীতা দিদির ভাই গো ভাই। আপনারা আমার দিদিকে চিনলেন কি? সে কি গো, তোমার পাগলি দিদি যে দুঃসম্পর্কে আমার নাতবো। কি বলেন? আমার দিদি পাগলি? আরে পাগলি মানে একেবারে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে ওই ভাস্করের বাড়িতে গিয়ে দেখে এসেছি। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি কানে ভুল শুনলাম? আমার দিদিকে উনি দেখেছেন ভাস্করদার বাড়িতে। আচ্ছা আপনি কবে গিয়েছিলেন ভাস্করদার বাড়িতে? এই তো গত দুদিন আগে। দুদিন আগে? আচ্ছা বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? আরে শোনো ছোকরা, তোমার দিদি দেখতে বেশ সুন্দরী। একটা গয়না, কপালে সিঁদুরের টিপ। কপালে দপদপ করছে লাল সিঁদুরের টিলা। আপনারা ঠিকই বলেছেন। আমি অনেকদিন আমার দিদিকে দেখিনি তো তাই। আচ্ছা আচ্ছা আমি চললাম। এই ঠিকানা নিয়ে যাবে না। জামাইবাবু ঠিকানা নেওয়ার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা বাড়িতে পৌঁছে দিই। কারণ জামাইবাবুর বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে গেছে এ কথা আমার দাদা জানে না, বৌদি জানে না, আমার ভাই ভাইপো কেউ জানে না, এমনকি আমার দিদি নিজেও জানে না। দাদু যে পাগল হয়ে গেছে সে নিজেও জানে না। কথাটার মানে কি গো? মানেটা তুমি বুঝতে পারলে না বাপু? পুরো কি? ওর দিদি যেমন পাগল ও তেমনি পাগল। হ্যাঁ, ওর গোটা দুশ্চিন্তা একেবারে বন্ধ পাগল। না 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 না, তোমার কথা বিশ্বাস করি না ঋষি। কি বলছো পরাগ না? মেজবাবু, হয় তুমি পাগল হয়ে গেছো, নতুবা পাড়ার লোকেরা তোমাকে মিথ্যে কথা বলেছে। না না না, মিথ্যে কথা নয়, মিথ্যে কথা নয়। যে মহিলা এখন জামাইবাবুর বাড়িতে আছেন তিনি বউ হয়ে আছে এবং তার নামও সঙ্গীতা। কিন্তু আসল ব্যাপারটা কি? কাল তোমাকে জামাইবাবুর বাড়িতে দেখে আসতে হবে। সে তো আমি যাবই পরাগ। আমি বেশ কয়েকদিন এ বাড়িতে ছিলাম না, তাই এ বাড়ির অনেক খবর আমার জানা হয়নি। আচ্ছা আচ্ছা তুমি কি বলতে পারবে সেই সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্ক কত দূর পৌঁছে গেছে? অনেক দূর। তুমি বাধা দিতে পারছো না? মেজবাবু, বন্যা যখন আসে তখন সামান্য কাদামাটি বাঁধকি টেকে। পরাগ না, তাছাড়া আমি তো তোমার বাড়ির চাকর, আমার ক্ষমতা কতটুকু বলো? তাহলে শুনে রাখো পরান্না, আমি আমার শেষ ক্ষমতা প্রয়োগ করে দিদিকে ব্যভিচারের পথ থেকে ফিরিয়ে আনবো, দাদাকে ফিরিয়ে আনবো সর্বনাশা অন্ধকার থেকে, সুমিদের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে আবার
তোমার হাতে বই তুলে দেব। তুমি শুধু দাদার মতো আমার পাশে থেকে আমাকে একটু সাহায্য করো। বাবু পরান্দা, বাকি কথা আমি পরে শুনবো। তার আগে আমাকে দেখে আসতে হবে আমার হতভাগিনী দিদির স্বামীর ঘরে যে মহিলা সঙ্গীতা নাম নিয়ে শীতিতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা হয়ে বসে আছে। সেই মহিলাকে জামাইবাবুর সঙ্গে তার আসল সম্পর্ক কি? ছি, ছি, ছি। কি আশ্চর্য ঘটনা! দিদিমণি নাকি পাগল হয়ে গেছে। সঙ্গীতা পাগল হয়ে গেছে? মোটেই না। সঙ্গীতা আমাকে পাগল করে দিয়েছে। তা না হলে আমি কি করে লিখছি এই অশ্লীল গল্পগুলো? কিন্তু রক্ষণশীল লেখক ভাস্কর ব্যানার্জি সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে পালিয়ে এসেছে। কোনো প্রকাশক তার লেখা বই ছাপতে চাইছে না। আমি কি সংসার চালাবে কি করে? অথচ আমি তার বউকে নিয়ে কি হলো মিস্টার সাগর রায়, হঠাৎ এত হাসি কেন? আপনাদের ভগ্নিপতি কাম লেখক ওই ভাস্কর ব্যানার্জির চালাকির কথা শুনে তিনি নাকি সবাইকে বলে বেড়াচ্ছেন যে সঙ্গীতা পাগল হয়ে গেছে। শুয়োরের বাচ্চা। কে? না না, আপনি না, আপনি না। ওই শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি ট্রিক্স খেলছে, ট্রিক্স। কিন্তু সে কি জানে আমার দাদা হওয়ার ট্রিক্স খেলে তাকে একেবারে মিক্সচার বানিয়ে দিতে পারেন। যাক সে কথা। আপনি কি বলতে পারেন হেরোইন, পাত্তা, হাসিস, ব্রাউন সুগার এগুলো কোথায় পাওয়া যায়? পুলিশকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। Sure, কারণ ওরাই তো জানে কোন কোন থেকে এইসব মাল পাওয়া যায়। তা হঠাৎ আপনি এসব খেতে যাবেন কেন? কেন খাবো? কেন খাবো জানেন? এই মদের নেশায় আমার এই ভেতরের আমিটাকে বধ করতে পারছি না। আপনার এই অস্থির হিয়াকে চিয়াস করতে একটু হেরোইন সেবন করুন। তাতে 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 আপনার ওই ভিতরের আমি আর বাইরের আমি, এই দুটো আমি একটা বাদামি স্বপ্নের সন্ধান পেয়ে যাবে। তাই নাকি? বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। থাকো বন্ধু। যে জানোয়ার আমার দিদিকে পাগল বলে চালাতে চায়, আমিও তাকে পাগল করে ছেড়ে দেবো। আজকাল ভাস্করটা বলে কিনা তোর দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে শুনি? কথাটা তোকে কে বলেছে? কে আবার তোর বর? বল নিয়ে না। সে আমার কাছে বল নয়, একটা বর্বর। মনে করিস তাহলে অশ্লীল সাহিত্যের অঙ্গনে চড়ে বেড়ানো ওই নদর হরিণ সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? আরে বাদবই তো, তার আগে তাকে একটু ভালো করে পরীক্ষা করে নিতে দে। সে কি রে দিদি, এখনো তোর পরীক্ষা করা হয়নি? তাহলে কি এখনো তুই মনে মনে স্বামীর কথা ভাবছিস? স্বামী ননে ভাই, সে এখন আমার দাদার কায়দা করা একটা দাগি আসামি। সেই আসামিকে কার গোড়ায় তুলে সাক্ষী দিতে গেলে তো তোকেই দিতে হবে। কেন? তা সাদা চোখে পারবি না আমার এই মদের বোতল থেকে 2 গ্লাস মদ নিজের মুখে ঢেলে শুনি। অমিত পরাক্রম মিস্টার অজিত মুখার্জির আধুনিকা বোন, যে মেয়ে স্বামীকে আসামি বানিয়ে পর পুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে কি আর লজ্জা বলে কোনো কথা থাকে? শুনি। তুই কিন্তু আমাকে টোল করছিস। ডোন্ট কেয়ার যার স্বভাব, তার ক্যারেক্টারে স্বেচ্ছাচারিতার অভাব থাকলে সে তো আজকের আধুনিক সমাজকে মুখের মধ্যে জবাব দিতে পারবে না। কথা বলিস না তো।
দাদার কাছে ব্যবচারের লাইসেন্স পেয়ে গেলেও আমি যে আমার অরিজিনাল স্বভাবটা পাল্টাতে পারছি না রে দিদি। সুমি! তাই তো মাঝে মাঝে এই বুকের ভেতর ফুসে ওঠে কামার শালার হাপড়। আমি তখন কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর, ভাগ্য মির্জাফর। ছোট লোক কোথাকার। আমার এই রাস্কেল ভাইটাও দেখছি ওই কাণ্ডজ্ঞানী মেজে ভাইয়ের সঙ্গে লাইন করছে, না হলে ও কি করে জানলো যে ওই ভাস্করটা আমাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে পাগল বলে প্রমাণ করার চেষ্টা করছে। এ তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা। ও দাদা, তুমি কি কিছুই শোনোনি? তুমি কি কারো মুখে শোনোনি যে ইডিয়েট ভাস্করটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমাকে পাগল বলে প্রমাণ করার চেষ্টা করছে? বলবেই তো, কারণ আমি সমস্ত প্রশাসকদের বলে দিয়েছিলাম কেউ যেন তার বই না ছাপে। ধাপে ধাপে সে কোথায় নামছে তুমি একবার চিন্তা করে দেখেছো? ভালো বুঝেছি, আমার চিন্তা মাপের মধ্যে ছিল, বাট আজ থেকে তাকে মাপের বাইরে পাঠিয়ে দেবো। সাগর রায়, মিস্টার সাগর রায়। অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথই খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? তার প্রাক্তন স্বামী যে তাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে। এসব কি লিখছে সাগর? সত্যি কথা লিখছি স্যার, কারণ যেমন করে হোক প্রমাণ করে দিতে হবে যে আমার উপন্যাসের লেখক ওই ভাস্কর ব্যানার্জি একটা চোর, চরিত্রহীন, হতভাগা। Of course! যে শয়তান আমার এই আদরের বোনটাকে পাগল প্রতিপন্ন করতে চাইছে, তাকে আমি সহজে ছাড়ব মনে করেছো? মোটেই না। তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। শুধু পথের ভিখিরি নয় দাদা, তার চরিত্রটাকে একেবারে ভিখিরি করে ছাড়তে হবে, ভিখিরি। Yes! তার জন্মে ঠিক থাকবে না। আমি বলুন থাকবে না তার মান সম্মান, এমনকি তার গরম ধরার হাতটা পর্যন্ত। এই ডাম্পি, যে হাতে কলম ধরে ভাস্কর বই লিখছে, তোকে না সেই ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে আনতে হবে। যে মুখ দিয়ে সঙ্গীতাকে পাগল বলেছে, তার সেই মুখটা অ্যাসিড বল দিয়ে পুড়িয়ে দেবো। চলো, পারবি না রামপিল, বল পারবি না, বল পারবি না। এই কম্পিউটারের একটা কথা শুনে কি কথা? হাত কেটে নিও और অ্যাসিড বাল্ব মারা, দুটো কাম একসাথে করার কি দরকার? इसलिए भी एक तो काम করলে बिल्कुल ঝামেলা সাফাই হয়ে যাবে। কি কাজ? ওই ভাস্কর বাবুকে না একদম জানে মেরে আরে ওই কাম তো আমার দ্বারা হবে না সাহেব, ওই কামটা আপনাদের করতে হবে। না, এই কাজটা তোমাকেই করতে হবে ডানপিটরে। এই নাও আমাদের কথা, এই নাও রে বলবা, আরে কথা বলো। কাল টিভিতে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচটা দেখেছিস তো? খেলাও দেখেছি, বিজ্ঞাপনও দেখেছি। বিজ্ঞাপন বিজ্ঞাপন বিজ্ঞাপন, নারীর যৌবন শুধু আজ বিজ্ঞাপন। টিভি খুললেই সবসময় দেখা যায় শুধু বিজ্ঞাপন। কোনো সিরিয়ালকে ছাড়িয়ে দেখতে পারবি না। মেয়েদের পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত সারা শরীর সুন্দর রাখবার জন্য ক্রিম, সাবান, শ্যাম্পুর বিজ্ঞাপন। কিন্তু মানুষ তো দেখতে ছাড়ছে না। টিভি নামক বোকা বাক্সের সামনে হাজার হাজার স্কুল পড়ুয়া ভিড় করে অবাক চোখে বিশ্ব দেখছে। সেই জন্যই তো বাচ্চারা কানামাছি হাডুডু খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বড়বউ খেলে না, তারা খেলে হিন্দি গানের আন্তাক্ষরী। জাতীয় সঙ্গীত তারা গায় না, তারা গায় টিভিতে শোনা কোন এক বিজ্ঞাপনের গান। বাহ, তুই কথাটা তো দারুণ ব্যাখ্যা করেছিস।
আরে এগুলো আমার কথা নয় রে, আমার দাদা তার নতুন উপন্যাসে এই কথাগুলো লিখে। ও তাই বল, আমি ভাবছি তুই এত কথা শিখলি কোথা থেকে, কারণ তোর মুখে তো আগে কোনোদিন এ কথা শুনিনি। এই যে মানব বৃক্ষের চারা, তোমরা কি কেউ সেই আনন্দ মঠের ভীষণ ভয়ঙ্কর পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? না কাকু। কি করে দেখবে? এখন তো আর ওসব বই কোনো বাড়িতে পড়া হয় না। রামায়ণ মহাভারত কবে ওই প্রকার গর্ভে চলে গেছে। এখন তো শুধু বাবা মা, ছেলে, ছেলের বউ আর কলেজে বড় নাতি নাতনিদের হাতে দেখতে পাওয়া যায় অশ্লীল পত্রিকা। আমরা হ্যাঁ হ্যাঁ, তোমরা 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 জেনে রাখো, দাঁত পড়া চুল পাকা কাছতে কাছতে প্রায় দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির কর্তার হাতে এখন দেখতে পাওয়া যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। তাই তো আমার বই আর চলে না, কোন প্রকাশক আমার বই আর ছাপতে চায় না। তবু আপনি কি লিখে যান কাকু, কোনোদিন যেন আপনি লেখা বন্ধ করবেন না। শুভেন্দু, হ্যাঁ দাদা, ও আমার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করতেছি। ইস, তোরা এতক্ষণ এখানে ছিলি আমি বুঝতেই পারিনি। যা যা, বাড়ির ভিতরে যা, আমায় একটু একা থাকতে দে। তুমি দেখো দাদা, আমি বৌদিকে এখনই চা করে নিয়ে আসতে বলছি। আমার গঙ্গা আসবে, আমার যন্ত্রণা বাড়বে। গঙ্গাকে নিয়ে এখন আমি কি করবো? না না না, ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি কি চেয়েছিলাম? কি চেয়েছি, কি